হ্যালো বন্ধুরা, ঘোষকম এন্টারটেনমেন্ট চ্যানেলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটি মেডিকেল টার্মিনোলজি টেস্ট নিয়ে হাজির হয়েছি। এর আগে দুটি টেস্ট নিয়ে আমি আলোচনা করেছি, একটি হচ্ছে এনআইপিটি, অন্যটি হলো মার্কার। আজকে যেটি আলোচনা করব এটি বাচ্চা জন্মানোর পরের টেস্ট। এই টেস্টটার নাম হচ্ছে মেটাবলিক স্ক্রিনিং টেস্ট এবং এই টেস্টটি প্রত্যেকটি বাচ্চার করানো উচিত। এই মেটাবলিক স্ক্রিনিং টেস্টের মাধ্যমে বাচ্চার অনেকগুলো ডিসঅর্ডার বা প্রবলেমের ব্যাপারে অনেক আগেই জানতে পারা যায়, যার ফলে ডাক্তাররা অনেক আগে থেকে বাচ্চাকে তার প্রয়োজন মতো ট্রিট করে সুস্থ করে দেয়, যাতে পরবর্তীকালে এই প্রবলেমটা ডেভেলপ না হয় এবং সারা জীবনের জন্য বাচ্চাকে এই প্রবলেমটা বয়ে বেড়াতে না হয়। তো তারই একটি কাগজ নিয়ে আমি অলরেডি হাজির হয়েছি। এই ধরনের ডেটা আপনি অনলাইনে পেয়ে যাবেন, নেটে খুঁজলে পেয়ে যাবেন, কিন্তু সহজ বাংলাতে যখন বোঝার ব্যাপারটা চলে আসে তখন ঘোষকম এন্টারটেনমেন্টের উপর আপনাদের একটু ভরসা রাখতেই হবে। তো আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। তো শুরু করতে চলেছি আজকের বিশেষ টেস্টটি। আজকের যে টেস্টটি মেটাবলিক স্ক্রিনিং নাম, সেই টেস্টটিতে অ্যাকচুয়ালি অনেকগুলো প্যারামিটারকে দেখা হয় এবং এখানে যে ডেটাটি রয়েছে সেই ডেটা অনুযায়ী বা ডেটাতে যেটা লেখা রয়েছে আমি সেটা জাস্ট পড়ে শোনাচ্ছি। লেখা রয়েছে, নিউবর্ন স্ক্রিনিং ইজ এ সিম্পল অ্যান্ড সেফ স্ক্রিনিং প্রসেস। সো ইটস গিভ ইউর বেবি জাস্ট উইথিন 72 hours of the birth, which detects such disorders that's known as congenital disorders. এবার আপনি বলবেন যে কনজেনাইটাল ডিসঅর্ডার্স, এত কঠিন ওয়ার্ডটা মানেটা কি? কনজেনিটাল মানে হচ্ছে জন্মগত, মানে আপনার বেবির যে শরীরের প্রবলেমগুলো রয়েছে সেগুলো ডেভেলপ হচ্ছে আপনি কিভাবে আপনার লাইফস্টাইলটা মেনটেন করেছিলেন বাচ্চা জন্মানোর আগে, তার উপরে বেবির অনেক কিছু ডিপেন্ড করে। বা অনেক বেবি নিজে থেকেই শরীরের মধ্যে যখন বেবি পেটের ভেতরে থাকে তার মেটাবলিজমের অনেক কিছু সিস্টেম ডেভেলপ হতে থাকে, সেই সময় অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। তো এইগুলো কি বলা হয়? কনজেনাইটাল ডিসঅর্ডার্স, মানে জন্মগত প্রবলেম। তো এই কনজেনাইটাল ডিসঅর্ডার্সে কি হয়, কেন 72 ঘন্টা বলছে? কারণ বাচ্চা জন্মানোর পর ফার্স্ট ফিডিং, সেটা যে কোনো ফিডিং হতে পারে, বাচ্চার কন্ডিশনের উপর বিভিন্ন রকম ফিডিং হয়। তো এই ফিডিংয়ের মাধ্যমে বাচ্চার প্রবলেম কিছু হচ্ছে কি না সেটা দেখা যায় বা জানা যায়। এবার যদি কোনো বাচ্চার প্রবলেম হয় তাহলে সেই প্রবলেমটা কোথা থেকে হচ্ছে, কী জন্য হচ্ছে, কীভাবে হচ্ছে, সেটা টোটালটাই জানা যায় না। আর সেটা জানার জন্য এই টেস্টটি খুব ইম্পর্টেন্ট। আপনি হয়তো ভাবছেন আমার বাচ্চা সুস্থ রয়েছে, আপনি বাচ্চা নিয়ে বাড়ি চলে গেলেন, কিছুদিন পরে দেখলেন যে আপনার বাচ্চা অসুস্থ হতে শুরু করল, আবার আপনি হসপিটালে ফিরে এলেন, আবার কিছু ওষুধ হলো, কিছু মেডিকেশন হলো, আবার বাচ্চা ভালো হলো, আবার আপনি বাড়ি চলে গেলেন, আবার সেম জিনিসটা রিপিটেড হতে থাকলো। পরে গিয়ে বিভিন্ন টেস্টের মাধ্যমে জানা গেল যে আপনার বাচ্চার একটি ডিসঅর্ডার রয়েছে যেটা ট্রিটেবল নয়। বাচ্চাকে সাবধানে রাখতে হবে, এইটা খাওয়ানো যাবে না, ওটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, বাচ্চাকে খাঁচায় বন্দি করার মতো ব্যাপার হয়ে যাবে। তো এই ধরনের প্রবলেমকে যাতে আগে থেকেই ট্রিট করা যায়, আগে থেকেই মেনটেন করা যায় বা ম্যানেজ করা যায়, তার জন্য এই স্ক্রিনিং টেস্টটি খুব ইম্পর্টেন্ট। আর এই স্ক্রিনিং টেস্টের পরে যদি কোনো পজিটিভ রিপোর্ট আসে সেটার জন্য কনফার্মেটরি টেস্টও আছে এবং সেখানেও জানা যায় যে অ্যাকচুয়ালি কোন লেভেলে সেই ডিসঅর্ডারটা রয়েছে, কতটা তাকে ট্রিট করা যাবে বা কোন জায়গা পর্যন্ত সেটাকে ঠিক করা যাবে। তো এই কিছু প্যারামিটার্স রয়েছে, তার মাধ্যমে জানা যায় যে কি টেস্ট আছে, কি টেস্ট করতে হয়। তো আমরা একটা টেস্ট খুব ভালোভাবে জানি, সেটা হচ্ছে 7 কন্ডিশন, বেসিক 7 কন্ডিশন বলা হয়। এই বেসিক 7 কন্ডিশন বা 7 প্যানেল নামটা শুনতে পারবেন যারা এই মলিকুলার টেস্টটি লেখেন।
7 মানে 7টা ডিসঅর্ডার বা প্যানেলকে এখানে আইসোলেট করা হয় এবং সেইগুলোকে ট্রিট করার মতো জায়গাতে নিয়ে যাওয়া যায়। তো কি কি রয়েছে, তো আমি 7টা প্যানেলের নাম পড়ছি। একটা রয়েছে কনজেনিটাল হাইপারথাইরয়েডিজম। কঠিন লাগলো না নামটা? অবশ্যই লাগবে, কারণ এইসব নামগুলো আমার উচ্চারণ করতে খুব কষ্ট হয়েছে প্রথম দিকে। তো এই কনজেনিটাল হাইপারথাইরয়েডিজম, কনজেনিটাল মিন্স জন্মগত, হাইপারথাইরয়েডিজম মিন্স থাইরয়েড গ্ল্যান্ড। আমাদের থাইরয়েডের কথা সবাই জানে, কে সবারই যারা একটুখানি ওবেসিটির প্রবলেম থাকে থাইরয়েড হয়েছে, আপনার থাইরয়েড আছে, এই কথাটা বলা হয়ে থাকে। সো দ্যাট ইজ দ্য থাইরয়েড, মানে আপনার থাইরয়েডের যতটুকু ক্ষরণ করা হওয়া উচিত তার থেকে বেশি ক্ষরণ হচ্ছে, যাকে বলে হাইপার, বলে না হাইপার অ্যাক্টিভিটি, ওই ছেলেটা বিশাল হাইপার হয়ে গেছে, তো দ্যাট ইজ মিন বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে থাইরয়েড গ্ল্যান্ড। তো তাকে বলা হয়, সেটা যদি জন্মগত থাকে তাহলে ভাবুন আপনার বাচ্চার কত বড় প্রবলেম ভবিষ্যতে হতে চলেছে। এবং এটা যদি না জানা যেত তাহলে কি হতো, ডাক্তার সঠিকভাবে আপনাকে গাইড করতে পারতো না, বা আপনি পরে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করতেন সেগুলো অনেক বড় জায়গাতে পৌঁছে যেত। আপনার বাচ্চার অনেকটা লাইফের চলা, লাইফে থাকা, তার সাধারণ জীবনযাপনে কত প্রবলেম সৃষ্টি হয়। এটা কিন্তু ট্রিটেবল, মানে এটাকে ঠিক করা যেতে পারে যদি ডাক্তার ঠিক সময় মতো এটা জানতে পারে। যদি জানতে পেরে যায় যে পেশেন্টের হাইপারথাইরয়েডিজম আছে, তার একটা কনফার্মেটরি টেস্ট হয়, কোন লেভেলে রয়েছে সেটা ডাক্তাররা ভালোভাবে জানেন এবং বোঝেন, এবং তারা সেই জায়গাটিকে কতটা ট্রিট করা যাবে, কিভাবে ম্যানেজ করা যেতে পারে, সেই গাইডেন্সটাও আপনাকে করে দিতে পারবে। তো এটা তো একটা গেল। সেকেন্ড নাম হচ্ছে কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হাইপারপ্লেসিয়া, এটাও কনজেনিটাল মানে জন্মগত। এই ক্ষেত্রেও ডাক্তার অনেক সময় জানতে পারলে এটা খুব রেয়ারলি হয়, কিন্তু এটা জানতে যদি পারেন তাহলে কিভাবে এটাকে চলতে হয়, কিভাবে ম্যানেজ করা যেতে পারে সেটা ডাক্তাররা হেল্প করে দেন। তারপর হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেস ডেফিসিয়েন্সি, G6PD বলা হয়। তো এটাতে কি হয়, এটাতে অ্যাকচুয়ালি যদি আমরা ধরুন বাচ্চা গ্লুকোজ 6-ফসফেটের কোনো প্রবলেম রয়েছে এবং বাচ্চাকে গ্লুকোজ চড়িয়ে যাওয়া হচ্ছে এবং তার শরীরে কোনো এফেক্ট করছে না, বাচ্চা আরও ডিটোরিয়েট হচ্ছে, তার আরও শরীর খারাপ হচ্ছে, তখন ডাক্তার যদি জানতে পারেন যে তার এই প্রবলেমটা রয়েছে, তাকে অন্যভাবে ট্রিট করা শুরু করবেন, তার প্রবলেমটাকে ম্যানেজ করবেন এবং বাচ্চা যত তাড়াতাড়ি সুস্থ হয় সেই ব্যাপারটাকে দেখাটাও খুব সহজ হয়ে যাবে। এরপরে আরেকটি নাম হচ্ছে গ্যালাক্টোসেমিয়া। এটা গ্যালাক্টোসেমিয়া মিনস হচ্ছে অ্যানিমিয়া, মানে কি হচ্ছে রক্ত অল্পতা, গ্যালাক্টোসেমিয়া মানে হচ্ছে গ্যালাক্টোজের মাত্রা কম, সেটা আছে কিনা সেটা জানা যায়। আরেকটি বড় জিনিস দেখা যায় সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া। সিস্টিন বলে একটা আপনি কি বলবেন, আমরা ধরুন আপনাদের একটা লিকুইড আছে, সেটা ভেঙে যায়, ভেঙে জল হয়ে যায়, একটা পাথরের মতো ভাতর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, সেরকম এই জিনিস শরীরের দরকার পড়ে। সেটা যদি এটা অনেকগুলো হরমোনকে মেনটেন করে, সো সেইখানে যদি কিছু প্রবলেম থাকে, সিস্টিক ফাইব্রোসিসের প্রবলেম প্রচুর দেখা যায়। এখন অনেক সিস্টিক ফাইব্রোসিসের পেশেন্ট পাওয়া যায় এবং তাদের যদি ঠিক সময় মতো আইসোলেট করা যায় তাহলে অনেকটা প্রবলেম সলভ করা সম্ভব হয় ডাক্তারদের। তো অবশ্যই সিস্টিক ফাইব্রোসিসও এখানে ডায়াগনোস করা যায়। তারপর হচ্ছে PKU যেটা বলা হয়, ফিনাইল কিটোইউরিন, এটাও সেম ধরনেরই একটি ব্যাপার। বায়োটিনিজেস ডিফিসিয়েন্সি, বায়োটিনিজে আমাদের অনেক কিছু ডিপেন্ড করে, আমাদের নখের গ্রোথ, চুলের হেয়ার, তারপর ভুরু, এসবগুলো বায়োটিনিজের উপরে ডিপেন্ড করে।
সেটা যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে অনেকগুলো এখানে কোথাও চুল বেরোবে না, কোথাও টাকলা হয়ে থাকবে, নখের পজিশন ঠিকঠাক থাকে না, এই ধরনের অনেক কিছু প্রবলেম সৃষ্টি হয়। তো এইটা আমরা 7টা কন্ডিশন বললাম, এই 7টা কন্ডিশন হচ্ছে বেসিক লেভেলে, এবং এই বেসিক কন্ডিশনটা মোটামুটি সবারই করানো উচিত। যদি কারো এর থেকে বেশি প্রবলেমেটিক দেখেন ডাক্তাররা, তখন ডাক্তাররা টিএমএস বা জিসিএমএস বলে একটা টেস্ট হয়, টিএমএস জিসিএমএস। আর সিকেল সেল অ্যানিমিয়া মানে হচ্ছে যে অ্যান্টিবডি তৈরি করে সেই ব্লাড সার্কুলেশনে যদি কোনো কোথাও মানে অ্যানিমিয়া দেখা যায়, রক্ত অল্পতার প্রবলেম দেখা দেয় বাচ্চার মধ্যে, তো এইচবি প্যাথি বলে একটা টেস্ট হয়, সেটাও করানো যেতে পারে। এটা ডাক্তারদের উপর টোটালি ডিপেন্ড করে। টিএমএস জিসিএমএস টেস্টের মাধ্যমে একটু ডিটেলে এই স্টাডিগুলো করা সম্ভব হয়। অনেকগুলো অর্গানিক অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন অ্যাসিডের যে ডেফিসিয়েন্সিগুলো রয়েছে শরীরে, সেগুলো টোটালি একটা জায়গাতে ডায়াগনোস হয়ে যায়। 110টা ডিসঅর্ডার ডায়াগনোস করা যায় এভাবে। তবে বেসিক লেভেলে এই বেসিক 7 কন্ডিশন মোটামুটি প্রত্যেকটা বাচ্চার করানো উচিত। তারপরে ডাক্তার যদি মনে করেন আরও অনেক টেস্ট হয়েছে, এবং সেগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। মলিকুলার জেনেটিক্স ইজ নট এ স্মল চ্যাপ্টার। তো এটা কোনো ছোট ব্যাপার নয়, এটা অনেক বড় ব্যাপার, এবং এটা নিয়ে প্রত্যেকটি মানুষের জাগরণ দরকার। ডাক্তাররা অবশ্যই জানেন, ডাক্তাররা পেশেন্টদেরকে প্রেসক্রাইবও করেন, কিন্তু পেশেন্টরা রেডি থাকেন না করার জন্য। পেশেন্টরা টাকার কথা ভেবে এটাকে অ্যাভয়েড করে যান, কিন্তু এটা করতে খুব বেশি খরচা হয় না, ম্যাক্সিমাম 3000 টাকা খরচা হয়। কিন্তু একবার ভাবুন, যদি আপনার বাচ্চার এই প্রবলেমটি থেকে থাকে, আপনি খুশি খুশি বাড়ি চলে গেলেন, কিন্তু বাড়ি থেকে আবার 2 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে হসপিটাল আস্তে আস্তে আপনার কত টাকা খরচা হচ্ছে। আপনার বাচ্চার যদি কোনো দিন আনট্রিটেবল, মানে কোনো দিন ট্রিট করা যাবে না, কোনো দিন ঠিক হবে না, এমন কোনো বডিতে মেটাবলিজম সিস্টেম গ্রো হয়ে যায়, তাহলে ভবিষ্যতে গিয়ে আপনার বাচ্চার পিছনে আপনার কত খরচা হতে পারে। তার মেডিকেশন, তার ফুডিং সিস্টেম, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কত খরচা হতে পারে আপনি একবার হিসাব করে দেখুন। আপনি লাখ লাখ টাকা নষ্ট করে ফেলবেন আপনার কয়েক 3000 টাকা বাঁচানোর জন্য। তো আমি একটাই কথা বলবো যে এই ধরনের মেটাবলিক স্ক্রিনিং টেস্টগুলো এখন টোটালি আপডেটেড হচ্ছে, সবাই জানছে, বুঝছেন। তো আপনারাও সেটাকে জানুন, বুঝুন, ভাবুন নিজে আপনার সন্তান কতটা আপনার কাছে প্রিয়। ডাক্তারদের সাথে আলোচনা করুন, ডাক্তারদের জায়গাটাকে দিন। তারা আপনাদের থেকে অনেক বেশি জানেন, অনেক বেশি বোঝেন। নিজেরা কোনো কিছু জাজমেন্ট করার আগে ডাক্তারকে জিজ্ঞাসা করুন। ভালো জিনিস অবশ্যই সবার হোক, সেটা সবাই চায়, সবার বাচ্চা সুস্থ হোক সবাই চায়, কেউ চায় না কারোর বাচ্চা অসুস্থ হোক। কিন্তু যদি কোথাও কিছু প্রবলেম থেকে থাকে, সেটা আপনার জন্য ক্ষতিকর, আপনার বাচ্চার লাইফের জন্য ক্ষতিকর। তারা এখন বলতে পারছে না, কিন্তু কোথাও পরে গিয়ে নিজেকেই আপনারা দোষী মনে করবেন আপনার বাচ্চার কন্ডিশন থেকে। তো অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর যদি কিছু ভুল বলে থাকি তার জন্য আমি করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন।